যাদের টার্গেট হচ্ছে 100 আউট অফ 100 ওদের জন্য বেসিক সৃজনশীল হচ্ছে কত 53। আর যারা শুধু পাস করতে চাও তাদের ক্ষেত্রে বলেছি কত 9, মাত্র 9টা। এরপর দেখতে পাচ্ছ এমসিকিউ অংশে দিয়েছে আমরা হচ্ছে 199টি এবং তার সাথে নতুন করে আমি 22টি আবার অ্যাড করেছি, মানে 221টি। ইনাফ, পুরা বইটাই এখানে রিভিশন প্লাস দেওয়া হয়ে যাচ্ছে। এরপরে বলেছি হচ্ছে দেখো পাঠ্য বই রিভিউ। এই পাঠ্য বই রিভিউ বলতে বোঝানো হয়েছে 2.1, এখানে একটা ম্যাথ হচ্ছে 6 নাম্বার। এই 6 নাম্বার ম্যাথটা কতবার পরিবর্তন হয়ে আছে, যাকে আমরা টাইপ ভিত্তিক কোশ্চেন বলি, সেটা আমি উল্লেখ করে দিয়েছি। এটাকে বলে হচ্ছে পাঠ্য বই হচ্ছে রিভিউ, মানে মূল বইয়ের কোন অঙ্কটা 2015 থেকে 2024 পর্যন্ত কতবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে সেটাকে বলা হয় টাইপ ভিত্তিক কোশ্চেন। সেটা উল্লেখ করেছে হচ্ছে এই পাঠ্য বই রিভিউ এই অংশে। যারা পাস করতে চাও তাদের ক্ষেত্রে রেকর্ডেড ক্লাস হচ্ছে মাত্র 3টা, আর যাদের হচ্ছে টার্গেট হচ্ছে 100 আউট অফ 100 তাদের হচ্ছে মোট 6টা। বেসিক যে চ্যাপ্টারগুলো আছে যেখান থেকে প্রশ্ন সবসময় থাকে। আচ্ছা সেটা একটু কথা বলি, সেটা কীরকম দেখতে পাচ্ছ 17 অধ্যায় থেকে আমরা জানি নিশ্চিত এখানে 10 নম্বর আমাদের 2টি প্রশ্ন আসবে, একটা উত্তর করতে হবে। এখানে 16 অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে, 10ম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে এবং লাস্টে 9ম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। তার মানে এই অংশেই প্রশ্ন আসলো মোট হচ্ছে 5টা। এখান থেকে আমি 3টা উত্তর করতে পারবো, এখানে একটা, এখানে হচ্ছে 2টা। তার মানে 1 2 3 4 এই 4টা অধ্যায় থেকে প্রশ্ন আসতেছে হচ্ছে 5টা। আমি উত্তর করবো কয়টা 3টা। তার মানে এখানে কিন্তু 30 মার্ক আমাদের হয়ে যাচ্ছে। এর পরের যে অংশ সেটা হচ্ছে দেখতে পাচ্ছ জ্যামিতি অংশে। জ্যামিতি অংশে টোটাল অধ্যায় হচ্ছে 1 2 3 4 5। এই 5টি অধ্যায় থেকে অঙ্ক আসবে হচ্ছে মাত্র 3টা। তার মানে 2টি অধ্যায় ক্রস যাবে, 2টি অধ্যায় থেকে প্রশ্ন হচ্ছে না। অনেক সময় কম্বাইন কোশ্চেন দেয় কিন্তু সেটা খুবই রেয়ার। এই জ্যামিতি অংশে সম্পাদ্য একটা ফিক্সড, বাকি 2টি উপপাদ্য যে আছে সেই 2টি উপপাদ্য কিন্তু এই সবগুলো অধ্যায় সম্মিলিতভাবে আসবে। ইতিমধ্যে তোমরা যারা একটু লেখাপড়া করো তারা নিশ্চয়ই জানো, বলে এই 8ম অধ্যায় এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন তো আসবেই, সাথে এর যে সম্পাদ্য অংশটা আছে সেটা আবার 7ম অধ্যায়ের সাথে অ্যাড হয়ে আসে। তার মানে কি আমি এখানে 30 নাম্বার দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমি হচ্ছে একটা কোশ্চেন ধরলেও আমার 10 মার্ক নির্দিষ্ট হলো। সেটা কত 8ম অধ্যায়, অধ্যায় 17, অধ্যায় 16, 10, 9 এবং হচ্ছে 8। এই সবগুলো অধ্যায় করলে আমি 40 নাম্বারের উত্তর করতে পারতেছি এখানেই, কিন্তু 40 নাম্বারের। এবার আসে হচ্ছে কত 13 অধ্যায় এবং হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই 2টি অধ্যায় থেকে 10 মার্কও হতে পারে, 20 মার্কের প্রশ্ন হতে পারে। তাহলে 2 এবং হচ্ছে কত 13, হয় 10 আসবে না হলে 20 মার্কের প্রশ্ন হতে পারে। এই যে এখানে যে বিশ্লেষণ তোমরা দেখলে, ক্লাসের যে ফার্স্ট বাই সেও জানে, সেই বিশ্লেষণটা তোমাদের বলতে পারবে। এখন দেখার বিষয় হচ্ছে আমি যে 17 অধ্যায় থেকে বলতেছি 2টি অঙ্ক আসবে, সেই 2টো অঙ্ক কি কি সেটা আমাকে দেন, সেটা আমি করব। আর সেই কাজটা আমি করে দিচ্ছি। 17 অধ্যায়ে আমি তোমাকে 3টা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। এই 3টা সৃজনশীল প্রশ্ন হয় সেম টু সেম, না হলে টাইপ ভিত্তিক কোর্সের সাথে মিলে যাবে। কোন অধ্যায় 17 অধ্যায় থেকে। তাহলে 17 অধ্যায় থেকে তোমরা 3টা প্রশ্ন পাবে সৃজনশীল, সেখান থেকে 2টি সেম টু সেম অথবা টাইপ, শুধু সংখ্যাগুলোই তো পরিবর্তন হবে। 17 অধ্যায় কি আছে, 17 অধ্যায় গড় মধ্যক প্রচুরক। প্রচুরক কোশ্চেনটা পরীক্ষায় আসে না, কি আর কেন আসে না, এমসিকিউতে বেশি আসে। প্রচুরক কোশ্চেনটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাভয়েড করব, শুধু এমসিকিউর জন্য করতে পারি, টোটালি করতে পারে সমস্যা নাই। কিন্তু গড় মধ্যক প্রচুরক এই 3টার মধ্যে গড় নাম্বার একটা ক্ষতে আসবে, আর একটার ক্ষতে আসবে হচ্ছে কি মধ্যক, শেষ। তারপরে 4 মার্ক কিন্তু আমি গড় অথবা মধ্যক করলেই পেয়ে যাচ্ছি। আয়তলেখ, অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজ, এই 2টির মধ্যে মানে 3টার মধ্যে 2টি আসবে। গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা এই 2টি আসে বেশি, তাহলে এই 2টি খুব ভালো মতো করে ফেলো। আয়তলেখ খুবই কম আসে, আবার বলতেছি। তাহলে অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজ খুব ভালো মতো করলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে 10 নাম্বার, 3টা সৃজনশীল প্রশ্ন, 6 টাইপের হচ্ছে ম্যাথ। 3টা হচ্ছে গড় মধ্যক প্রচুরক, আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ। এই হচ্ছে আমার হচ্ছে 17 অধ্যায়। ইভেন এটার ক নাম্বার কোশ্চেন কী আসবে সেটা আমি লিখে দিয়েছি। এবার আসে হচ্ছে 16 অধ্যায়। 16 অধ্যায় থেকে আমরা কয়টা অঙ্ক করবো? 16 অধ্যায় থেকে আমরা অঙ্ক করবো 5টা বেসিক অঙ্ক করবো, মাত্র 5টা বেসিক অঙ্ক করবো। যদি তোমাদের খুব করার ইচ্ছা হয় তাহলে আমি আরও 2টো বাড়াই দেবো, 7টা ইনাফ। তাহলে আমি 16 অধ্যায় থেকে তোমাকে 7 টাইপের 7টা ম্যাথ করলে ইনাফ, লাগবে না। শুধু কয়ের জন্য সিঙ্গেল আলাদা কোশ্চেন দিয়েছি, সেটা আলাদাই থাক, সমস্যা নেই।
এবার আসে হচ্ছে কত, দশম অধ্যায়। দশম অধ্যায়ে আমি প্রশ্ন দিয়েছি 5টা, 5 টাইপের 5টা কোশ্চেন দিয়েছি, 3টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি। এইখানে 16 অধ্যায়ে 7 টাইপের ম্যাথ, 5টা সৃজনশীল প্রশ্ন আলাদা করে দিয়েছি, যাদের টার্গেট হচ্ছে 100 আউট অফ 100। নেক্সট এবার আসে হচ্ছে কত, নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে সৃজনশীল দিয়েছি হচ্ছে 6টা এবং 7 টাইপের 7টা আলাদা ম্যাথ আছে, যেটাকে আমরা বলি হচ্ছে পাঠ্য বই হচ্ছে রিভিউ, মানে বেসিক যে রিভিউ সেই অংশটা। এরপর আসে হচ্ছে কোনটা, 15 অধ্যায়। 15 অধ্যায় থেকে আমি সৃজনশীল দিয়েছি মাত্র হচ্ছে 2টি, 15 অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। আর 14 অধ্যায় থেকে সৃজনশীল দিয়েছি মাত্র হচ্ছে 1টা, কারণ যেহেতু এখানে অনেকগুলো অপশন রয়ে গেছে। অষ্টম অধ্যায়টা আমি বেসিক আলাদা জ্যামিতি আকারে লিখে দিয়েছি, টোটাল অষ্টম অধ্যায়টা, যেহেতু অষ্টম অধ্যায়ের সাথে সম্পাদ্য সপ্তম অধ্যায়ের লিঙ্ক আকারে আছে, এই জন্য এটাকে ওইভাবেই করতে হবে। অষ্টম অধ্যায়টা মাস্ট সবারই করা উচিত। এবার আসে হচ্ছে কত, 7 অধ্যায় একটা সম্পাদ্য। এই অধ্যায়টা ফুল একটা সম্পাদ্য আসতে পারে, অথবা অষ্টম অধ্যায়ের সাথে গ আকারে আসবে, মানে ক এবং খটা থাকবে হচ্ছে 7 অধ্যায় থেকে, আর অষ্টম অধ্যায় থেকে গ নাম্বার কোশ্চেনটা হবে। এই অধ্যায়ের কোশ্চেনটা আমি আলাদা করে ক কোশ্চেনগুলো আলাদা করে লিখে দিয়েছি। নেক্সট অধ্যায় হচ্ছে 6 অধ্যায়ের কোশ্চেন। গত বছর মানে 2024-এ ম্যাক্সিমাম বোর্ডে 6 অধ্যায় থেকে প্রশ্ন আসছে। 15 অধ্যায় থেকে কোনো প্রশ্নই আসে নাই, মানে 15 অধ্যায়তে কোনো প্রশ্ন আসে নাই বললেই চলে, সেটা হচ্ছে 2024 সালের কথা বলতেছি। এই জন্য 14 এবং 15 অধ্যায়ের কোশ্চেনগুলো একটু অ্যাভয়েড করা উচিত। তোমাকে 8 এবং 6 জ্যামিতির জন্য গুরুত্ব বেশি দেওয়া উচিত, 15 এবং 14 অধ্যায়টাকে অ্যাভয়েড করা উচিত জ্যামিতির অংশের ক্ষেত্রে। এবার আসে হচ্ছে কত, সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা, সেটা হচ্ছে কি আমাদের বীজগণিত অংশ। টোটাল 8টা অধ্যায়, টোটাল অধ্যায় হচ্ছে 8টা, বাট আমরা কি করি, এই অংশে গুরুত্ব না দিয়ে এইখানে গুরুত্বটা বেশি দেই। সমস্যা হচ্ছে এইখানে, আমরা এই অংশটায় গুরুত্বটা একটু বেশি দেই। কেন, সমান নাম্বার, তাহলে সমানভাবে গুরুত্ব দিতে হবে না। আমাদের জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি, পরিসংখ্যান এখানে সমান গুরুত্ব দেওয়া উচিত। এখানে 8টা অধ্যায় থেকে তো সেই 3টা প্রশ্নই হবে, তাহলে এখানে এত সময় নষ্ট করার দরকারটা কি? নাম্বারের দিক দিয়ে এগিয়ে থাকতে হলে এই দুই অংশে বেশি গুরুত্ব দিতে হবে। এই যে জ্যামিতি এবং ত্রিকোণমিতি পরিমিতি, এই দুটো অংশের সময় বাড়াইতে হবে, বেশি সময় দিতে হবে। তোমরা এখানে সময়টা বেশি দিতে গিয়ে এই অংশের সময়টা থাকে না, অতএব এটাকে অ্যাভয়েড করা উচিত। এখন আসে এই অধ্যায়গুলোতে। 13 অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, 3 অধ্যায়, এই যে 3টা অধ্যায়ের কথা বললাম, এই 3টা অধ্যায় হচ্ছে বেসিক, সবার আগে করা উচিত। 2, 3, 13, হয় 2টি প্রশ্ন কমন পড়বে, নাহলে 3টাই আসবে। কোনটা, 2, 3 এবং হচ্ছে 13। এর সাথে এক্সট্রা হিসাবে ইদানিং পরীক্ষা বেশি আসে, সে অধ্যায়টা হচ্ছে 11। আবার এরপরে যেটা যাবো সেটা হচ্ছে অধ্যায় 4, 5 অধ্যায় এবং হচ্ছে লাস্টে হচ্ছে 12 অধ্যায়। প্রশ্ন খুবই কম আসে, মনে হচ্ছে 12 অধ্যায়তে এই বছর কোনো একটা বোর্ডে কোশ্চেন দিতে পারে, স্পেশালি ঢাকা বোর্ডে কিন্তু 12 অধ্যায়ের কোশ্চেন আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, 2টি ক্যাটাগরির হচ্ছে সাজেশন। একটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 100 আউট অফ 100, অথবা যাদের টার্গেট হচ্ছে A+ পেলেই হলো। আরেকটা হচ্ছে আমি পাস করতে চাই, তাহলে 2 টাইপের ইতিমধ্যে আমি আলোচনা করেছি শুরুতে। তাহলে যারা পাস করতে চাও তাদের অংশটা আগে দিচ্ছি, এবং যাদের টার্গেট হচ্ছে 100 আউট অফ 100 সেটা পরে দিচ্ছি। বুঝতেই পারছো, যারা পাস করতে চাও তাদের জন্য আমাদের মূল যে কোর্স ছিল সেখানে আমি কী কী দিয়েছিলাম সেটা একটু দেখাই। সেটা হচ্ছে দেখো, সৃজনশীল প্রশ্ন হচ্ছে মোট হচ্ছে 9টা। এখানে দেখতে পাচ্ছ মোট 9টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি ওদের জন্য, এবং MCQ হচ্ছে 199টি, তার সাথে 22টি নতুন করে অ্যাড করেছি। 3টি লেকচার বিষয়টা কি সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। 3টি রেকর্ডেড ক্লাসের কথা বলেছি, মানে ওই 3টা লেকচার ভালো মতো বুঝতে হলে, বা ম্যাথমেটিক্সের ওই 9টা সৃজনশীল ভালো মতো করতে হলে তোমার এই 3টা রেকর্ড ক্লাস দেখাটা বাধ্যতামূলক। অধ্যায়ভিত্তিক টাইপ প্রশ্নগুলো আমি দিয়েছি, এবং লাস্টের 3টা পরীক্ষা দিয়েছি, বলে এই 3টা প্রশ্ন অবশ্যই পরীক্ষার আগের দিন রাত্রে করে যাবে, ইনাফ, আর দরকার নাই। আমি কত পাবো, আমি সৃজনশীল পাইতে পারি হচ্ছে 3টা সরাসরি অথবা টাইপ কোশ্চেন, এটা হচ্ছে একেবারে মিনিমাম। আর মিনিমাম হচ্ছে 24টি প্রশ্ন কথা বলা হয়েছে MCQর ক্ষেত্রে, সরাসরি বা টাইপ কোশ্চেন। এই হচ্ছে যারা পাস করতে যাও তাদের এই অংশটা তোমাদের জন্য। আমি এখন শুরু দেখতে পাচ্ছি আমাদের বোর্ড বই বিশ্লেষণ লেকচার 1 এবং 1, 2, 3তে আমার কী আছে সেটা আমরা একটু আলোচনা করবো। একবার ফুলি তোমাদের দিয়ে দিচ্ছি 1, 2, 3তে কী কী আছে। প্রথমে রেখেছি হচ্ছে পরিসংখ্যান থেকে 10 মার্ক আমি কভার করতে চাই। এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি মোট 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, মধ্যক শ্রেণীর উচ্চ সীমা বা নিম্ন মান নির্ণয় করো। উচ্চ সীমা মানে সবচেয়ে বড় মানটা, এবং নিম্ন সীমা সবচেয়ে ছোট মানটা।
ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করো, প্রচলিত অর্থসহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো, এবং লাস্টে 6 নম্বরে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপকগুলো কি কি, উপাত্ত হতে মধ্যক নির্ণয় করো। এখন পরীক্ষায় সবচেয়ে এইটা বেশি আসে, এই যে উপাত্ত হতে মধ্যক নির্ণয় করো, এইটা পরীক্ষা এখন বেশি আসে ক নাম্বারের জন্য। ওকে, এরপর আমরা সৃজনশীল 1-এ চলে আসলাম, যেটা আমি একবার টেস্ট পরীক্ষার মানে সময় থেকে দিয়ে আসতেছি। এই কোশ্চেনটা শুধুমাত্র এই 3টা কোশ্চেনে মিল পাবে, আর অন্য কোনো কোশ্চেনে মিল পাবে না, শুধু এই 3টা কোশ্চেন, আর বাকি সবগুলো কোশ্চেন মোটামুটি চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, নিচে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, তাহলে এই কোশ্চেনটা তোমাদের ভালো মতো প্র্যাকটিস করা উচিত, এবং পাশে আমি সবগুলো উত্তর দিয়ে রাখছি, তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে এটা প্র্যাকটিস করা শুরু করে দাও। আর যাদের কাছে আমার উত্তরপত্র বা পেইড শিক্ষার্থী আছে, ওদের কাছে তো উত্তরপত্র আসেই। ওকে, সৃজনশীল প্রশ্ন হচ্ছে 2 নাম্বারটা দেখতে পাচ্ছ, সেম এখানেও পাশে আমি উত্তর দিয়ে রেখেছি সবগুলো, এভাবে নিজে করে মিলায়ে নাও। এই 3টা প্রশ্ন, আর একটা প্রশ্ন লাস্টে দেখতে পাচ্ছ, এই 3টি প্রশ্ন, এই 3টা প্রশ্ন হচ্ছে যারা পাস করতে চাও বা যারা 100 আউট অফ 100 পেতে চাও সবার জন্য এই 3টা কিন্তু ফিক্সড। এটা হচ্ছে পরিসংখ্যানের এই 3টি প্রশ্ন। এই প্রশ্নগুলোর বাহিরেও আরও আরেকটা টাইপের কোশ্চেন আছে, সেটা হচ্ছে উপাত্তগুলো দেওয়া থাকে, সেখান থেকে আমাদের আগের মতো করে কি গণসংখ্যা সারণী তৈরি করে তারপরে ম্যাথটা করতে হয়। তবে আমি বলি এই কোশ্চেনটা পরীক্ষার হলে অ্যাভয়েড করা উচিত, সময়টা একটু বেশি লাগে। যদি সময় সেভ করতে চাও তাহলে এটা তোমার অবশ্যই বাদ দেওয়া উচিত, কিন্তু বাদ দিতে চাইলেও আমি বলবো এই 2টি প্রশ্নের ক খুবই ইম্পর্ট্যান্ট, এই 2টি প্রশ্নের ক তোমরা করে রাখতে পারো। আমি নিশ্চিত এই ক নাম্বার কিন্তু উপরের যে 3টি প্রশ্ন আছে সেখানে কিন্তু আসতে পারে। হয়ে গেল 10 মার্ক। এবার আমরা আসি হচ্ছে কি 7 এবং 8 নাম্বার অধ্যায় থেকে আমি যে সম্পাদ্যের কথা বললাম, সেই সম্পাদ্যের ক নাম্বারের কোশ্চেনগুলো হচ্ছে এইটা। তোমরা ক নাম্বারে এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করো। এইটা কিন্তু 15 অধ্যায়ের মধ্যে আছে, 15 অধ্যায়ের মধ্যে কিন্তু এই সম্পাদ্যটা একটা আছে, করে দেওয়া আছে, উদাহরণের মধ্যে করেই দেওয়া আছে। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো, 11 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গ আঁকো, একটি বর্গ আঁকো যার কর্ণ হচ্ছে 5 সেন্টিমিটার, পেন্সিল কম্পাসের সাহায্যে দেখতেই পাচ্ছ। তাহলে টোটাল প্রশ্ন হচ্ছে এখানে 8টা, করে ফেলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পাদ্যকে কি 1, 2, 3, 9, 10, 11। 1, 2, 3 খ নাম্বারের জন্য আসবে, আর 9, 10, 11 আসবে হচ্ছে গ নাম্বারের জন্য। আর ক নাম্বার তো উপরে দিয়েই দিয়েছি, এটা হচ্ছে বেসিক প্রশ্ন, তার সাথে এই নিচের এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো, এখানে যেটা দিয়ে দিয়েছি ইনাফ, আর দরকার নেই। আর যদি 100% নিশ্চিত থাকতেই চাও বলে হ্যাঁ আমি সম্পাদক 10 আউট অফ 10 পেতেই চাই, যেভাবেই কোশ্চেন করুক না কেন, তারা নিচের এই অংশটুকু অবশ্যই করে রাখবে, ইনাফ, আর কিছু লাগতেছে না। সাথে আমি 3টা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি, 3টা, অনলি 3টা প্রশ্ন। 4 নম্বরে দেখতে পাচ্ছ একটি ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন 2টি কোণ যথাক্রমে এত। পরিসীমা দেওয়া আছে, 2টি কোণ দেওয়া আছে, তার মানে সম্পাদ্য হচ্ছে 3 নাম্বার। আর গ নাম্বারে বলা হয়েছে রম্বস, যেটা 148 নাম্বার পেজের মধ্যে আমি ইতিমধ্যে আগে উল্লেখ করেছি। এরপরে সৃজনশীল নাম্বার হচ্ছে কত, 5 নাম্বারটা কী দেওয়া আছে, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটাই কোণ, অপর 2 বাহুর অন্তরে, যে অন্তর মানে সম্পাদ্য হচ্ছে 2 নাম্বারটা, আর সমষ্টি বলে সম্পাদ্য হচ্ছে 1 নাম্বারটা। এটা কিন্তু মনে রাখার একটা টেকনিক। ওকে, তার লাস্টে দেখতে পাচ্ছি বহির্বৃত্ত, তার মানে আমাদের সম্পাদ্য হচ্ছে 11 নাম্বারটা বহির্বৃত্ত। 6 নাম্বারে দেখতে পাচ্ছি 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিবৃত্ত এবং স্পর্শক অঙ্কন করতে বলেছে। এই স্পর্শক 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি হতে পারে। 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি হতে পারে। 90 ডিগ্রি বললে আমরা কি বলবো, 180 থেকে 90 বাদ দিয়ে বাকি 90 দিয়ে অঙ্কটা করতে হবে। আবার 75 ডিগ্রি বললে 180 থেকে 75 বাদ দিলে 105 ডিগ্রি, তাহলে কেন্দ্রে 105 ডিগ্রি কোণ ধরে নিয়ে করতে হবে। এবার আসে হচ্ছে মোস্ট আমাদের সেই 10ম অধ্যায়, যেটা যারা পাস করতে চায় ওদের জন্য একটু চাপ হয়ে যায়, বাট এখানে আমি যেভাবে ইনক্লুড করেছি মনে হয় না খুব একটা সমস্যা ওদের হবে। আর সামনের এই 3টা দিন শুধুমাত্র রেকর্ডেড ক্লাসগুলো দেখো, আর এটার বেসিকটা একটু বারবার কর, আমি শিওর 10ম অধ্যায়ে তুমি 10 মার্কের জন্য উত্তর করতে পারবে। এই অধ্যায়টা এতটা ডিফিকাল্ট না, খুব বেশি ত্রিকোণমিতির সূত্র জানতে হয় না, এখানে যেটুক লিখে দিয়েছি এটুক ভালো মতো বুঝলেই তুমি 10 মার্কের উত্তর করতে পারবে খুব সহজে। খুব নর্মাল শিক্ষার্থীও এটা উত্তর করতে পারে যদি এটা মেনটেন করে সে চলে। টেকনিক্যালি তোমাকে এটা মেনটেন করতে হবে, তাহলে উন্নতি কোণ অবনতি কোণ কী সেটা দেখলে। এবং এখানে দেখতে পাচ্ছ লম্ব, অতিভুজ আর ভূমি চেনার উপায়। লম্ব, অতিভুজ এবং হচ্ছে ভূমি। এখানে বলেছি থিটা যেদিকে থাকবে, থিটা যদি এই দিকে থাকে তাহলে এটা হবে লম্ব, আর থিটা যদি এই দিকে থাকে তাহলে এইটা হবে লম্ব, এইটা কিন্তু লম্ব হয়ে যাবে। এটা মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। অঙ্কনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব সমান ভূমি হবে, আর 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্বটা কিন্তু ছোট হবে ভূমির চেয়ে।
মানে ভূমি দ্বিগুণ করবা। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে উল্টা, লম্ব হবে এখন বড় আর ভূমি হবে কিন্তু অনেক ছোট, মানে তার দ্বিগুণ বলতে পারো, ব্যাপারটা এরকম। তাহলে খুবই অল্প বেসিক থাকলেও কিন্তু আমরা উত্তর করতে পারবো এই অধ্যায়টা। সেটা কিভাবে? আমি জানি এই ট্যানের সূত্র, লম্ব বাই হচ্ছে ভূমি একটা, লম্ব বাই অতিভুজ সাইন, তাহলে ট্যান এবং সাইন দিয়েই মোটামুটি 99% অঙ্ক হয়ে যায় ট্যান এবং হচ্ছে সাইন দিয়ে। তাহলে ট্যানের সূত্র, লম্ব বাই হচ্ছে ভূমি, লম্ব কোনটা ভূমি কোনটা জেনে গেছো, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন। এবং যারা খুব একটু মানে কেয়ারফুল থাকে বা যারা একটু ব্রিলিয়েন্ট একটু বেশি বলি, ওরা কিন্তু কসটাও শেখার আগে মানে কস দিয়ে অঙ্ক করলে খুব দ্রুত করা যায় কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে। উপরে দুটোতে সবগুলো ম্যাথই করা যায়। তাহলে নিচে সূত্র দেখতে পাচ্ছ, আমি সেই 3টা সূত্র এখানে হাইলাইট করে দিয়েছি, মানগুলো থিটার মানগুলো হাইলাইট করে দিয়েছি। জাস্ট এই 3টা অন্তত মুখস্থ রাখো, এমসিকিউর ক্ষেত্রেও কাজে লাগবে, শুধু সৃজনশীলের ক্ষেত্রে না, এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগবে। এবার আসে টাইপ ভিত্তিক প্রশ্ন। এখানে যতগুলো প্রশ্ন আছে আমি এখানে যে উল্লেখ করে দিয়েছি, পাঠ্য বই 10ম অধ্যায়, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 202 নাম্বার পেজ, জাস্ট ওই অঙ্কটাই ভালো মতো করো। তোমরা যদি এই অঙ্কগুলো এতগুলো তোমাদের করার প্রয়োজন নাই, টাইপ ভিত্তিক কোশ্চেন 2টা বা 3টা করলেই হয়ে যায়। তাহলে কি বললাম, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 202 নাম্বার পেজে এই অঙ্কটা করে ফেলো, একটা হয়ে গেল। এরপরে পাঠ্য বইয়ের হচ্ছে দেখতে পাচ্ছ 18 নাম্বার অঙ্কটা তোমাদের করা উচিত। তাহলে ওদিকে হচ্ছে কাজের একটা অঙ্ক আর এইদিকে হচ্ছে 18 নম্বর অঙ্কটা আমাকে করতে হবে। আর একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা হচ্ছে দেখতে পাচ্ছ, এই অঙ্কটা হচ্ছে 13, 14, 15, 16 সবগুলো অঙ্ক একটা কথাই বলা হয়েছে, ওই যে এগিয়ে আসা, পিছিয়ে যাওয়া, এটার কথা বলতেছি। 30 ডিগ্রি থেকে হয়ে গেল 60 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এইরকম যে কোশ্চেনগুলো বলা হয় এগিয়ে আসা বা পিছিয়ে যাওয়া, এই অঙ্কটা হচ্ছে 13, 14, 15 এবং 16-র মধ্যে কিন্তু আসে। এবং আর একটা অঙ্ক আছে অবনতি কোণ নিয়ে, সেই অঙ্কটা হচ্ছে এইটা, আমাদের 13 নম্বর অঙ্ক। ইনাফ, হয়ে গেল আমার 10ম অধ্যায়ের বেসিক অঙ্কগুলো। যদি তুমি সবগুলো করতে না পারো সমস্যা নাই তো। আচ্ছা, এরপর আমার আসে হচ্ছে কত, দেখতে পাচ্ছ সৃজনশীল নাম্বার 7। এম ও এন 2টি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে একটি হেলিকপ্টার উঠছে। এই কোশ্চেনটা আমি নিয়েছি হচ্ছে সিলেট বোর্ড, যশোর বোর্ড 2020 এবং 19-এর মধ্যে পেয়ে যাবা। দেখতেই পাচ্ছ কুমিল্লা বোর্ড 19-এর মধ্যেও খ নাম্বার মানে গ নাম্বারটাও পেয়ে যাবে, পাশে লিখে দিয়েছি, পাশে কিন্তু লিখে দিয়েছি। আবার 7 নাম্বারে দেখতে পাচ্ছ ক নাম্বারে এই কোশ্চেনটা 16.1-এর উদাহরণ 2-এর মধ্যে পেয়ে যাবা। 16.1-এর উদাহরণ 2-এর মধ্যে এই কোশ্চেন আমরা পাবো। এরপরে সৃজনশীল চলে আসলাম 8 নাম্বার, আগেরটার মতোই। এখানে পাশে যেটা লিখে দিই দেখো, রাজশাহী বোর্ড 20টা লিখে রাখলেই কিন্তু হয়ে গেল। রাজশাহী বোর্ড 2020 সম্পূর্ণ করলেই কিন্তু আমার কাজ শেষ। এরপর আমরা দেখবো হচ্ছে কোনটা, দেখো এরপর দেখতে পাচ্ছি পাঠ্য বইয়ের আমাদের উদাহরণ 4 নাম্বার এবং 20 নাম্বারের গ। তাহলে উদাহরণ 4 নাম্বার এবং 20 নাম্বার করলেই কিন্তু আমার 9 নাম্বার কোশ্চেনটাও হয়ে গেল। তাহলে তোমাদের আমি 9টি প্রশ্ন ইতিমধ্যে দিয়ে দিয়েছি, সাথে বেসিকটাও তোমাদের বলে দিয়েছি। ইতিমধ্যে তোমাদের 30 মার্ক হয়ে গেল, 30 মার্ক তোমাদের হয়ে গেল। আর বাকি যে অংশটুকু আছে, যাদের টার্গেট হচ্ছে 40 থেকে 55 উত্তর করা, 40 থেকে 55 সে উত্তর করবে, তাদের ক্ষেত্রে আমি বাকি অংশটুকু রেখে দিয়েছি। এই দেখো 4টা বা 5টা করে ম্যাথ দিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে, এবং টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো আছে। এবং দেখতেই পাচ্ছি যে আমাদের একবার পরিমিতি পর্যন্ত টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো তাদেরকে আমি দিয়ে দিয়েছি। এই তো, তাহলে আমি আমার টার্গেট কী বলেছিলাম বলে দেখো, এর জন্য আর নতুন করে কোনো কিছু করা লাগতেছে না, অল ইন ওয়ান। সৃজনশীল 3টি সরাসরি বা টাইপ, 24টি এমসিকিউ সরাসরি বা টাইপ। ওকে, হয়ে গেল, তোমাদের প্রতি আমার দায়িত্ব শেষ। জাস্ট এটাই তোমরা এখন প্র্যাকটিস করবে। এবার আসি যাদের টার্গেট হচ্ছে 100 আউট অফ 100, তাদের ক্ষেত্রে এখন বেসিকটা নিয়ে কথা বলি। শুরুতে আমি দেখতে পাচ্ছি তাদের জন্য হচ্ছে সৃজনশীল হচ্ছে 53, এমসিকিউ 221টি, 3টি লেকচারের পরিবর্তে এখানে খেয়াল করে দেখো 3টি লেকচার তোমাদের ক্ষেত্রেও আছে। রেকর্ডেড ক্লাসের সংখ্যা আরও 3টা বাড়ছে তোমাদের জন্য। জ্যামিতি একটা স্পেশাল নোট তোমাদের দেওয়া হয়, আর হচ্ছে অধ্যায়ভিত্তিক টাইপ প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ। 3টি পরীক্ষার প্রশ্ন তোমাদেরও দেওয়া হবে, তোমাদেরকেও বলে দেওয়া হবে এই 3টা প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে। কমনের হার তোমাদের বলে দিয়েছি, সৃজনশীল প্রশ্ন হচ্ছে মিনিমাম, এটা কিন্তু ম্যাক্সিমাম না, এটা হচ্ছে মিনিমাম, সরাসরি অথবা টাইপ। আর 24টি হচ্ছে সরাসরি অথবা টাইপ। ইনাফ, হয়ে গেল হচ্ছে এই তোমাদের ক্ষেত্রে। এখন একটু বোর্ড বইটা বিশ্লেষণ করে দেখি আমরা। বিশ্লেষণের প্রথমে আছে চ্যাপ্টার রিভিউ তোমাদের জন্য। 99% পরীক্ষায় এই অধ্যায়গুলো থেকে বীজগণিতে প্রশ্ন হয়। আগেই বলে দিয়েছি তোমাদের 2, 3, 13, 4 এবং হচ্ছে 11 অধ্যায় থেকে।
2, 3, 13 মোস্ট ইম্পর্ট্যান্ট করতেই হবে। এরপরেই 4, এরপর হচ্ছে 11। এটা করলে দুটো তো থাকবেই, 3টা সবসময়ই থাকে। খুব কম বছর হয়েছে যে আমাদের 5 এবং 12 অধ্যায় থেকে প্রশ্ন আসছে। এবার আসি 11.1 থেকে আমরা কী করব। এটা নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম চ্যাপ্টার রিভিউতে। 11.1-এ আমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করব, আগেই বলে দিয়েছিলাম। তোমরা একটা স্ক্রিনশট আকারে, এবং 11.2-এ আমরা দেখতেছি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবো 11.2-তে। এটা হচ্ছে আমাদের বেসিক প্রশ্ন মূল বই থেকে। এই প্রশ্নগুলো কিভাবে পরীক্ষায় চেঞ্জ হয় সেটা আমি এখানে আবার নতুন করে দিয়ে দিয়েছি। আমার পেইড শিক্ষার্থীরা কেন বলে সরাসরি কমন পায়, এই দেখো টাইপ যে কোশ্চেনগুলো আছে, তাহলে এই 10 নম্বর কোশ্চেনটা কতবার চেঞ্জ হয়ে আসছে বোর্ড পরীক্ষায় সেটা আমি উল্লেখ করে দিয়েছি। এই 6 নাম্বার কোশ্চেনটা কতবার পরিবর্তন হয়ে আসছে সেটা আমি দিয়ে দিয়েছি। এই যে 7-এর খ এবং 9-এর খ কতবার চেঞ্জ হয়ে আসছে সেটা এখানে দেওয়া হয়েছে। 12 এবং 11 নাম্বার কোশ্চেনটা চেঞ্জ কীভাবে হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে টাইপ কোশ্চেন প্লাস এটা বলা হয়। এখন চলে আসলাম 13.1-এ। 13.1-এ তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। সৃজনশীল প্রশ্ন ক এবং খয়ের জন্য এবং গয়ের জন্য এখানে আছে এই প্রশ্নগুলো। এটা কিন্তু আমাদের মূল বইয়ের বেসিক প্রশ্ন, মূল বইয়ের বেসিক প্রশ্ন। এখন তুমি মূল বই এই বেসিক প্রশ্নগুলো না করে ডিরেক্ট চলে আসলে এখানে প্রবলেম নাই, এই জন্য বলছি নো বুক। তার মানে এই 8 নাম্বার কোশ্চেনটা এখন এতবার পরিবর্তন হয়েছে, 10 বার। 8 নাম্বারের এই অঙ্কটা 13.2-এর মোট 10 বার পরিবর্তন হয়ে পরীক্ষায় আসে, শুধু সংখ্যাগুলো পরিবর্তন হয়েছে, দেখতেই পাচ্ছ। আবার 13.1 এবং 13.2-এর 15 এবং 16 নাম্বার যে প্রশ্নটা হবে, মানে 16 নাম্বার যে কোশ্চেনটা হবে সেটা দেখো এতবার পরিবর্তন হয়ে আসছে। তার মানে আমি যদি 13.1-এর 15 এবং 13.2-এর 16 নাম্বার এই দুটি প্রশ্ন খুব ভালো মতো প্র্যাকটিস করি, তাহলে এই সবগুলো অঙ্ক আমি করতে পারবো। আবার 13.1-এর 19 এবং 14 নাম্বার যে দুটি প্রশ্ন আছে, 14 নাম্বার এবং 19 নাম্বার যে দুটি প্রশ্ন আছে, এই দুটি প্রশ্ন যদি আমি প্রথমে একবার করে ফেলি, তারপরে যদি আমি দেখি এই এতগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমার কাছে তখন কিছুই মনে হবে না, তুমি কি ইজিলি কিন্তু এটা করতে পারবে। স্পেশালি এখন 19 নম্বর কোশ্চেনটা অনেকবার দেখতে পাচ্ছ, প্রায় 13 বার আসছে পরিবর্তন হয়ে। এরপর দেখতে পাচ্ছি 13.2 হচ্ছে 11 নাম্বার। এই কোশ্চেনটা আমি অনেকবার দেখেছি, বিভিন্ন বোর্ডে আসে। 2024-এ খুব কম আসছে, কিন্তু 25-এ মনে হয় বেশি আসবে এই 13.2-এর 11 নং কোশ্চেনটা। তাহলে এই কোশ্চেনটা কিন্তু দেখতেই পাচ্ছ টোটাল পরিবর্তন করছি মোট 9 বার, সংখ্যাগুলো দেখতেই পাচ্ছ। তাহলে মূল নাম্বারটা যদি বাসাতে করতে পারো তাহলে বাকিগুলো খুব একটা সমস্যা হওয়ার কথা না। 13.1-এর 8 নাম্বার, 20 নাম্বার বা 21 নাম্বার যে নাম্বারের কথাই বলে না কেন, এই কোশ্চেনটা এই বছর খুবই ইম্পর্টেন্ট। স্পেশাল হচ্ছে লাস্টেরটা, এই লাস্টের এই অঙ্কটি, এই অঙ্কটা সম্ভবত কোনো বোর্ডে যেহেতু এখনও দেয় নাই, মনে হয় এই বছর দেওয়ার সম্ভাবনা আছে। একটা বোর্ডে সম্ভবত না আসছিল, কিন্তু টেস্ট পেপারে সবচেয়ে বেশি আসছে এই অঙ্কটি। ভালো মতো করতে পারো এই অঙ্কটা। সেটা হচ্ছে দেখো 21 নাম্বারের কথা বলেছি, 8, 20 অথবা হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বার হচ্ছে এই লাস্টের অঙ্কটি। এবার দেখো 13.2 হচ্ছে 9 নাম্বার। এটা ক নাম্বারের জন্য আসে, এই সবগুলো প্রশ্ন কয়ের জন্য আসে। এখন টাইপ ভিত্তিক সবগুলো কোশ্চেন আমি শেষ করতে পারবো, দরকার নেই। আমি আপনাকে 300, 400 সৃজনশীল প্রশ্ন করতে বলে নাই, কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, টাইপ ভিত্তিক সবগুলো প্রশ্ন থেকে 2 বা 3টা করে করলেই প্রিয় শিক্ষার্থী তোমরা এটা খুব ভালো মতোই ক্যাপচার করতে পারবে। এবার 2.1 এবং 2.2টাকে পরে রাখছি, 2.1 এবং 2.2টাকে পরে রাখলাম। ওকে, তাহলে সৃজনশীল কয়ের জন্য কোনগুলা করবে, খ এবং গয়ের জন্য কোনগুলা করবে। আবার সৃজনশীল 2.2 থেকেও সেম। 2.2-এর স্পেশালি এই 3টা অঙ্ক, উদাহরণ 23, 24 এবং হচ্ছে 25, 23, 24 এবং হচ্ছে 25 খুব ভালো মতো করা উচিত। আচ্ছা, এই পরিবর্তনগুলো প্রথমে দেখতে পাচ্ছি 18 নং কোশ্চেনটাতেই শুরু করবে। দ্বিতীয় অধ্যায় খুলে ওই যে শুরু 1 নাম্বারতেই স্টার্ট করবে, এটা খুব বোকামি। দ্বিতীয় অধ্যায়টা 2.2টা খুলে প্রথমে 18 নাম্বার ম্যাথটা করবে, এরপরে 2.1-এ চলে যাবে 6 নাম্বার কোশ্চেনটা করতে, 6 নাম্বার কোশ্চেনটা করো। এরপর চলে যাবে 2.2-এর 15 এবং 16 নাম্বার কোশ্চেন, একই টাইপের ভিত্তিক কোশ্চেন পেয়ে যাবা, ইনাফ, আর দরকার নেই এই অধ্যায়ের কোশ্চেন। এরপর দেখতে পাচ্ছি 2.1-এর সেই যে 1 নাম্বারে যে কোশ্চেনগুলো থাকে, এটা দিয়ে আমার কিন্তু কয়ের কোশ্চেনগুলো বেশি আসে, মানে ক নাম্বার প্রশ্নগুলো উত্তর করতে হবে এই টাইপের কোশ্চেনগুলো দিয়ে, তালিকা পদ্ধতির কোশ্চেনগুলো দিয়ে। এবার আমরা দেখি হচ্ছে টাইপ ভিত্তিক কোশ্চেনের 2 বা 3টা করলেই হয়ে যাচ্ছে। আমি চলে আসলাম 3.1 এবং 3.2, সবচেয়ে ডেঞ্জারাস অধ্যায়। সবচেয়ে ডেঞ্জারাস কেন বললাম? এই অধ্যায়ের কোশ্চেন সবচেয়ে বেশি ঘোরায় দেয়। বীজগাণিতিক রাশি কেন বলছে? সবচেয়ে বেশি পরিবর্তন করে এই অধ্যায়ের কোশ্চেন,
খুব সেম টু সেম কমন পড়তে পারে, আবার এমন কোশ্চেন দিতে পারে যেটা আপনাকে পরীক্ষা হলে কান্নাকাটি করে ছাড়বে। যদি তুমি এই অধ্যায়টা খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে যাও, মনে করো অন্য অধ্যায় বাদ দিয়ে শুধু এই অধ্যায় করে গেছে, তাহলে বিপদে পড়বে। এই অধ্যায়ের রিস্ক নেওয়াটা খুব বোকামি। এই অধ্যায়ের কোশ্চেন কিন্তু যে কোনোভাবেই কিন্তু হতে পারে, যেহেতু সূত্র টাইপের, এবং এই অধ্যায়ের কোশ্চেনটা আসলে অনেক সময় এমনভাবে পরিবর্তন করে দেয়, তুমি তো এখন বাসায় ঠান্ডা মাথায় করতেছো, কিন্তু এক্সাম হলে সেটা কিন্তু থাকে না। এই জন্য এই অধ্যায়ে 100% রিস্ক নিয়ে অন্য অধ্যায় বাদ দিয়ে দিবেন, এটা করা উচিত না। এই অধ্যায়ও করতে হবে, অন্য অধ্যায়গুলোও করতে হবে, যেটা এখানে বলে দিয়েছি, যেভাবে পরিবর্তন হয়ে আসবে। আমি এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি একটা প্রশ্ন সেম টু সেম আসবে না এই অধ্যায় থেকে, অন্তত অন্য অধ্যায়গুলো সেম টু সেম হতে পারে, কিন্তু এই অধ্যায়ের কোশ্চেনই যে 3.2 এর শুধু এই 7 নাম্বারটা ছাড়া, এই 7 নাম্বার এই কোশ্চেনটা ছাড়া অন্য যে কোশ্চেনগুলো আছে একটাও সেম টু সেম আসবে না, পরিবর্তন হয়ে আসবে, এইরকম পরিবর্তন হয়ে আসবে। প্রথম পরিবর্তন দেখতে পাচ্ছ, x√x, p√p, m√m, এরকম কোশ্চেনটাই ইদানিং ইম্পর্ট্যান্ট বেশি, এটা করা উচিত। এরপর 2 নাম্বারটা দেখতে পাচ্ছ হচ্ছে কি ওয়াইয়ের মান, এক্সের মান, এম এর মান 1/a এর মান, মানে √3 + √2, √3 - √2, 2 + √5, এই কোশ্চেনটাই বছর ইম্পর্ট্যান্ট বেশি। গত কয়েক বছর যাবত এই কোশ্চেনটা বারবার রিপিট হচ্ছে বিভিন্ন বোর্ডে। আর এই যে 3 নাম্বার যে কোশ্চেন দেখতে পাচ্ছ, ঢাকা বোর্ডে কয়েকবার আসে, 2বার আসছে এখন পর্যন্ত। ঢাকা বোর্ডে এই কোশ্চেনটা 2বার দিয়ে সারছে অলরেডি, এই যে p² = 7 + 4√3 এই কোশ্চেনটা দিয়ে। তাহলে প্র্যাকটিস করতে পারো। এখানে অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, মোট হচ্ছে 13টা। এই 13টা কোশ্চেনের উপরে তোমাদের ফোকাসটা বেশি রাখা উচিত। এখন 4 নাম্বার যে টাইপের যে কোশ্চেনটা আছে, এখানে সর্বোচ্চ পাওয়ার রেখেছে কি 16। 8 পর্যন্তই পরীক্ষায় বেশি থাকে, কিন্তু 16 খুব একটা আসে না, তারপর দিয়ে রাখছি। লসাগু করলে যেহেতু 16 হয়ে যাচ্ছে, মানে 8 পর্যন্তই বেশি থাকে, মানে p² 8 নেই, বেশি থাকে। 16 পর্যন্ত খুব একটা নাই, বোর্ডে নাই বললেই চলে। এবং 5 টাইপের কোশ্চেন যেটা, এই যে পাওয়ার 5টা, পাওয়ার 7টা, মানে বিজোড়টা 3, 5, 7 সবসময় থাকে ইদানিং, 3, 5, 7 পাওয়ার মাথায় রাখতে হবে। ওকে, এখানেও টাইপ ভিত্তিক কোশ্চেন অনেকগুলো দেখতে পাচ্ছ, রাখতে পারো। এই সবগুলো কোশ্চেন কিন্তু আমাদের পেইড শিক্ষার্থীর জন্য ছিল, এখন তোমাদের দিচ্ছে, যেহেতু সময়টা একেবারে অল্প, তোমরা যেন এটা করতে পারো। এরপরে 6 নাম্বার যে টাইপের কোশ্চেন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই টাইপের। ইদানিং কিন্তু এই কোশ্চেনটাও আসে ভালো, এই যে 6 নাম্বার যে টাইপের কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা কয়েকটা বোর্ডে যদি তুমি একটু নজর দাও তাহলে পেয়ে যাবা। আর 7 নাম্বার এই সর্বশেষ 7 টাইপের কোশ্চেন। আর লাস্টে তোমরা যে 8 নাম্বার দেখতে পাচ্ছ, উৎপাদক বিশ্লেষণ, এটা ক নাম্বারে 2 মার্কের জন্য মাস্ট, 2 মার্কের জন্য মাস্ট। উৎপাদক বিশ্লেষণের কোশ্চেনটাও দেখায় রাখলাম, দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে। 3.3 21 নাম্বার দেখবা, 18 নাম্বার দেখবা, হয়ে গেল। 21 অথবা 18 দেখলে দেখবে পেয়ে গেছো, 21, 18-এর মধ্যেই কোশ্চেনগুলো 1 আর 2 নাম্বারটা পেয়ে গেছো। আবার সেমভাবে 3.4-এ চলে যাও, 3.4-এর মধ্যে কোশ্চেনগুলো পেয়ে যাবা। এরপর দেখতে পাচ্ছি সেম এই 3.3, 3.4-এর মধ্যেই এই সবগুলো ম্যাথ পেয়ে যাবে, সেম টাইপের কোশ্চেনগুলো। এবার আসি 4.1 এক্সট্রা, তোমাদের কিন্তু টার্গেট 100/100 বা A+, এই জন্য তোমাদের এত বেশি দেওয়া লাগবে। 4.1-এর মূল অঙ্ক কোনটা? 4.1-এর মূল অঙ্ক হচ্ছে 7 এবং 8, এই দুটি। আর হচ্ছে কি 20 নাম্বার, সবচেয়ে বেশি আসে এই 3টা অঙ্ক, 7, 8 এবং হচ্ছে 20 নাম্বার। নিচের অংশ দেখলেই বুঝতে পারবে। আর 4.2-এর মেন অঙ্ক হচ্ছে এই 2টা, 4 এবং হচ্ছে কি 10 নাম্বার। 10 নং প্রশ্নটা কীভাবে পরিবর্তন হয়, উদাহরণ 10 দেখতেই পাচ্ছ। উদাহরণ 10টা সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে এখন পর্যন্ত বোর্ডে আসছে এই 4 নাম্বার অধ্যায় থেকে। আর এই যে একটু আগে বললাম 8 নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছ, 8 নাম্বার কোশ্চেন তো এখন ম্যাক্সিমাম বোর্ডে প্লাস দিয়ে রাখে। এই কোশ্চেনটা আমাদের মূল বইয়ের কোথাও নাই, কিন্তু বোর্ডে আসছে, ইদানিং আসে। এই কোশ্চেনটা আমাদের মূল বইয়ের কোথাও সেম টু সেম কোশ্চেন নাই, মানে এই টাইপের কোশ্চেন আমাদের মূল বইয়ে কোথাও নাই, বাট এটা ইদানিং পরীক্ষা আসে, আপনাকে অ্যান্সার করতে হবে। এটা হায়ার ম্যাথের মধ্যে কয়েকটা অঙ্কের মধ্যে হায়ার ম্যাথে পেয়ে যাব। হায়ার ম্যাথে 9.2-তে অঙ্কটা আছে, কিন্তু আমাদের জেনারেল ম্যাথের মধ্যে অঙ্কটা ডিরেক্ট নাই, বলে আমি অঙ্কগুলো কোথায় খুঁজবো, ব্যাপারটা এরকম। এই টাইপের একটা ম্যাথ আছে উদাহরণ 9-এর মধ্যে, বাট সেম টু সেম নাই। ওকে, আর 20 নাম্বারটা একটু আগে বললাম, এই তো। তাহলে এই হচ্ছে আমাদের 4.1, 4.2। তোমাদের তো আরও কনফিডেন্ট হওয়া দরকার, এই জন্য 5.1 আমি এক্সট্রা কিছু অঙ্ক দিয়ে রেখেছি, এবং 5.2 থেকেও আমি কিছু অঙ্ক দিয়ে রেখেছি, কারণ তোমাদের তো কোনো ছাড় দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে দেখো এক্সট্রা অঙ্ক। এবং 5.1-এর যে অঙ্কগুলো কীভাবে পরিবর্তন হয় সেটাও এখানে দেওয়া আছে, এটা তোমাদের প্র্যাকটিস করা উচিত। 6 নাম্বার কোশ্চেনটা কীভাবে পরিবর্তন হবে, 20 নাম্বার কোশ্চেনটা কীভাবে পরিবর্তন হয়ে আসবে সেটাও দিয়ে রেখেছি, এবং 11 নং কোশ্চেন কীভাবে পরিবর্তন হতে পারে সেটাও দেওয়া হয়েছে। সব নাম্বার দেওয়া আছে, নাম্বার অনুযায়ী প্র্যাকটিস করলে কিন্তু খুব দরকার নেই, স্ক্রিনশটও দরকার নাকি, জাস্ট নাম্বারটা বই থেকে দাগায় রাখলে কিন্তু হচ্ছে। এইখানে এই কোশ্চেনটা কোনো একটা বোর্ডে দিতে পারে, যেহেতু বৃত্ত সংক্রান্ত বিষয়, অষ্টম অধ্যায় রিলেটেড কোশ্চেন হতে পারে। এই যে লঞ্চের এই অঙ্কটা একটা আসতে পারে, আর মানে বোর্ডের ক্ষেত্রে কথা বলতেছি যেহেতু।
12.2 থেকে কয়ের জন্য শুধুমাত্র 12.1 এই কোশ্চেনগুলো করব। আর ক্ষয়ের জন্য আমরা দেখতে পারি হচ্ছে একটাই প্রশ্ন, আর গুণন পদ্ধতিতে সমাধান করো এবং সমাধান সংখ্যা রেখে আমাকে দেখাইতে হবে। তাহলে লেখের সাহায্যে আমাকে এটা দেখাইতে হবে। লেখের সাহায্যে অনেকগুলো প্রশ্ন, বোর্ড কোশ্চেন খুব বেশি নাই, তার সাথে টেস্ট পেপারে কিছু কোশ্চেন অ্যাড করে দিয়েছি, হয়ে গেল। এই হচ্ছে আমার। এবার আসি সেই খ বিভাগে। খ বিভাগে আমরা সম্পাদ্য অংশ ইতিমধ্যে দেখে আসছি, এখানে নতুন করে আলোচনা করলাম না, তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো। উপপাদ্য অংশ আলোচনা করে ফেলেছি, এটাও মনে হয় দেখার প্রয়োজন নাই। তারপরে বলে দিচ্ছি 6 অধ্যায়, 14 অধ্যায়, 15 অধ্যায় থেকে 9টি এবং অষ্টম অধ্যায়তে মোট 11টি। এই ভিন্ন ভিন্নভাবে আমি স্পেশাল শিট তৈরি করে দিয়েছি সবাইকে এবং সেটা উত্তর করে দিয়েছি আলাদাভাবে। জ্যামিতি অংশে হয়ে গেল। এবার আসে হচ্ছে এইটা হচ্ছে, যদি এখন ভুল হয়েছে তারপরে বুঝে নেবে, এটা হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতি এবং পরিমিতির অংশে ত্রিকোণমিতি 9.1-এর মেন অঙ্ক হচ্ছে এইগুলা, মেন অঙ্ক হচ্ছে এইটা। এই অঙ্কগুলো আমি যদি না করতে চাই তাহলে কী করতে হবে, এই টাইপ কোশ্চেনগুলো করতে হবে। 9.1 উদাহরণ 11 নম্বরটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, বেশি বেশি করা উচিত। দেখতে পাচ্ছ কতবার পরিবর্তন হয়ে আসছে। 9.1-এর এই কোশ্চেনগুলো আপনার করা উচিত। এটাই হচ্ছে টাইপের মেন কোশ্চেন। ওর এরপরে দেখবো হচ্ছে কত 20 নম্বর যে কোশ্চেনটা। তাহলে আমি প্রথমে রেখেছি কি 9.1-এর হচ্ছে 11 নম্বর আর 9.2-এর রেখেছি হচ্ছে এখানে 20 নম্বর। এই প্রশ্নগুলো এখন প্র্যাকটিস করা উচিত। 9.2-এর 18 নম্বর কোশ্চেনটা এবির মান নির্ণয়, এক্স ওয়াইয়ের মান নির্ণয়, যেটাই বলুক না কেন এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় থাকে। তাহলে 3টা হলো। এরপরে 23 থেকে 26-এর মধ্যে যে সমাধান করা অঙ্কগুলো আছে, এই সমাধানগুলোর বাইরে যাওয়ার প্রয়োজন নাই, শেষ। স্পেশালি এই অঙ্কটা, এই দুটি অঙ্ক, এই যে 12 নম্বর এবং 13 নম্বর, এই দুটি অঙ্ক ইম্পর্টেন্ট হচ্ছে বেশি, মানে এক্স 12 এবং 13, এই তিনটা খুব ভালো মতো করা উচিত তোমার পরীক্ষার জন্য। সমাধান করো এটা। এরপর আমরা দেখবো হচ্ছে দেখো 9.1-এর 22 থেকে 25-এর মধ্যে যে অঙ্কগুলো আছে সেটার বেশি এখানে দিয়ে দিয়েছি। কত 22 থেকে হচ্ছে 25-এর মধ্যে যে কোশ্চেনগুলো আছে লিখে দিয়েছি। এই জন্য তো বলছি নো বই। কেন বলেছিলাম, এটার মধ্যে সব আছে, এ টু জেড সব কিছু এখানে আছে। ওকে, আমি যদি এই বক্স করতে না চাই তাহলে টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো করব। 9.1-এর ক্ষেত্রে হচ্ছে দেখো 17 নম্বর কোশ্চেন কীভাবে ভাগ ভাগ করে আসছে। এই অঙ্কটা আমাদের মূল বইয়ের কোথাও নাই, এই অঙ্কটা তোমরা পেয়ে যাবে হচ্ছে হায়ার ম্যাথের মধ্যে এই অঙ্কটা আছে। হায়ার ম্যাথে 8.2 6 নম্বর অঙ্ক, মানে 6 নম্বরের চতে গেলে তোমরা পেয়ে যাবে। যাদের হায়ার ম্যাথ আছে তারা বুঝতে পারবে। লেকচার 3 ইতিমধ্যে আমরা দেখে আসছি। লেকচার 3 বলতে বোঝাচ্ছিলাম 10ম অধ্যায় কীভাবে চেঞ্জ হয়ে আসে সেটা একটু আগে তোমরা দেখে আসছো। যারা পাস করতে চায় তাদের দেখাই দিয়েছে। পরিমিতি অংশে আমাদের 16.1 থেকে মূল অঙ্ক হচ্ছে 5, 7, 9। 16.2 থেকে হচ্ছে 5, 6, 9, 10, 12। 16.2 থেকে। এরপরে 16.3 থেকে হচ্ছে 7, 8 এবং হচ্ছে 9। 16.4 থেকে হচ্ছে 9, 15, 17 আর লাস্টে উদাহরণ 33-এর সাথে কাজ 320 নাম্বার পেজ। যদি এর একটাও আমরা নাও করি, বলে আমরা এখানে একটা আমি করবো না, একটাও করবো না, সেক্ষেত্রে আমি কী করবো, টাইপ ভিত্তিক একটা প্রশ্ন 16.2 থেকে 9, টাইপ ভিত্তিক 2টি প্রশ্ন 16.3 থেকে হচ্ছে 8, টাইপ ভিত্তিক 3টা প্রশ্ন 16.1 থেকে 5, টাইপ ভিত্তিক 4 নাম্বার কোশ্চেন 16.4 থেকে হচ্ছে 17, 5, 6, 7টা প্রশ্ন। এই যে 7টা প্রশ্ন করলেই আমার হয়ে যাচ্ছে হচ্ছে পরিমিতি অংশে কমপ্লিট। পরিমিতি অংশে কমপ্লিট আমার হয়ে যাচ্ছে মোট 7টি প্রশ্ন। এবার আসে হচ্ছে পরিসংখ্যান, যেটা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আর 3টা সৃজনশীল না 9টা সৃজনশীলও তোমাদের দিয়ে দিয়েছি।